স্টেশন মাস্টার তার লণ্ঠনটা আমার মুখের সামনে তুলে ধরলেন। তারপর থেমে থেমে বললেন, ওলাইতলার বাগান বাড়ি? আপনিও ওলাইতলার বাগান বাড়িতে যাচ্ছেন? কিন্তু কেন? আমি বললাম, মামুদপুরের জমিদার কৃতান্ত চৌধুরী বিজ্ঞাপন দিয়েছেন, তার একজন ম্যানেজারের দরকার। তখন স্টেশন মাস্টার বলে উঠল, 300 টাকা মাইনে, কেমন তাই নয় কি? আমি বললাম, হ্যাঁ তা তো বটে। স্টেশন মাস্টার বলে উঠল, তারাও এই কথাই বলেছিল। আপনার আগে যারা ম্যানেজারি করতে এসেছিল, গেল 8 হপ্তায় 8 জন লোক এই স্টেশনে নেমে ওলাইতলার বাগান বাড়ি গেছে, কিন্তু তারা কেউ আর এই পথে ফেরেনি। বুঝলেন মশাই, তারা কেউ আর ফেরেনি। আমি বললাম, তার মানে কি? স্টেশন মাস্টার বললেন, মানে টানে জানি নে, প্রত্যেকেই এসেছে আপনার মতো ঠিক শনিবারই, আর ঠিক সন্ধ্যা 6টার গাড়িতে। আশ্চর্য কথা, 8 হপ্তায় 8 জন! জমিদার কৃতান্ত চৌধুরীর কত ম্যানেজার দরকার? আমার মনটা কেমন ছ্যাঁত করে উঠল। শুধালুম, আচ্ছা, এই জমিদার বাবুকে আপনি চেনেন? স্টেশন মাস্টার বললেন, তবে তার নাম শুনেছি। অল্পদিন হলো এখানে এসে পুরো বাগান বাড়িখানা কিনে তিনি বাস করছেন। তার সন্ধানে নানান কানাঘুষো শুনেছি। আজ পর্যন্ত গাঁয়ের কেউ তাকে দেখেনি। দিনের বেলায় ওই বাগান বাড়িখানা পুরো বাড়ির মতো পড়ে থাকে, কেবল রাত্রেই তার ঘরে ঘরে আলো জ্বলে। লোকজনকেও দেখা যায় না। ওই বাড়ির সবই অদ্ভুত। আজ অমাবস্যা, আকাশে চাঁদ উঠবে না, তার উপর মেঘের পর মেঘ জমে আছে। ঠান্ডা হাওয়া পেয়ে বুঝলুম বৃষ্টি আসতে আর দেরি নেই। সঙ্গে আমার শখের বুলডগ রোভার ছিল। ওলাইতলার বাগান বাড়ির দিকে অগ্রসর হবার উপক্রম করলুম। স্টেশন মাস্টারের কথায় কান পাতবার দরকার নেই। লোকটার মাথায় বোধ হয় ছিট আছে, নইলে এমন সব আজগুবি কথা কেউ বলে? তখনই স্টেশন মাস্টার ডেকে বললেন, মশাই, তাহলে নিতান্তই যাচ্ছেন তো? আমি বললাম, এই রকমই তো মনে করছি। তাহলে? তখন স্টেশন মাস্টার বলল, তাহলে পথঘাট একটু দেখে শুনে যাবেন। ওলাইতলার বাগান বাড়ির ঠিক আগেই একটা গোরস্থান আছে। আগে সেখানে খ্রিস্টানদের কবর দেওয়া হতো। গোরস্থানের নাম ভারী খারাপ। সন্ধ্যার পর সেদিকে কেউ যেতে চায় না। আমি আর থাকতে পারলুম না। বললুম, মশাই, মিথ্যে আমায় ভয় দেখাচ্ছেন। আমি কাপুরুষ নই। দরকার হলে ওই গোরস্থানে শুয়েই রাত কাটিয়ে দিতে পারি। অত্যন্ত দয়ার পাত্রের দিকে লোকে যেমনভাবে তাকায়, ঠিক সেইভাবে আমার দিকে তাকিয়ে স্টেশন মাস্টার একটুখানি ম্লান হাসিতে হাসলেন, কিন্তু মুখে আর কিছু বললেন না। দামোদর নদীর ধারে ওলাইতলার সেই প্রকাণ্ড বাগান ও প্রকাণ্ড বাড়ি। মাইলখানিক পথ চলার পর যখন তার ফটকের সম্মুখে গিয়ে দাঁড়ালুম, তখন ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। দেউড়িতে দারবানের কোনো সাড়া না পেয়ে ফটক ঠেলে ভিতরে গিয়ে ঢুকলুম।
আমার হাতে ছিল একটি হারিকেন লণ্ঠন। তারই আলোতে যতটা পারা যায় দেখতে দেখতে এগোতে লাগলাম। অনেক কালের পুরনো একটা বাগান, এবং তার অবস্থা এমন যে তাকে বাগান না বলে জঙ্গল বলাই উচিত। পুকুরের পাশ দিয়ে যেতে যেতে দেখলুম পানায় তার জল নজরে পড়ে না। ঘাটগুলো ভেঙে গেছে, বাসাখানার অবস্থাও খুব একটা ভালো না। ভাঙা জানলা, ভাঙা থাম, চুনবালি সব খসে পড়েছে। যে জমিদার 300 টাকা মাইনে দিয়ে ম্যানেজার রাখবেন, এইখানেই তার বাস। মনে খটকা লাগলো। অসংখ্য ঝিঝি পোকার আর্তনাদ ছাড়া কোনো জনপ্রাণীও সাড়া নেই, অথচ বাড়ির ঘরে ঘরে আলো জ্বলছে। একটু ইতস্তত করে চেঁচিয়ে ডাকলুম, বাড়িতে কেউ আছেন? সামনের ঘর থেকে মোটা গলায় সাড়া এলো, ভেতরে আসুন। ঘরের ভিতরে ঢুকলাম। মস্ত বড় ঘর, কিন্তু কোণে কোণে মাকড়সার জাল। দেওয়ালে দেওয়ালে কালি ঝুল, মেঝের 1 ইঞ্চি পুরু ধুলো, একটা ময়লা রং ওঠা টেবিল, 3খানা ভাঙা চেয়ার ও একটা খুব বড় ল্যাম্প ছাড়া ঘরে আর কোনো আসবাবপত্র নেই। অতিশয় শীর্ণ, কুচকুচে কালো এক জরাজীর্ণ বুড়ো লোক আদুর গায়ে একখানা চেয়ারের উপর বসে আছে। তার বুকের সামনে কখানা হাড় গোনা যায়। বুড়ো কথা কইলে ঠিক যেমন হাঁড়ির ভিতর থেকে গলার আওয়াজ বেরিয়ে আসে, ঠিক সেমন। সে বলল, আপনি কাকে চান? তখন আমি বললাম, জমিদার কৃতান্ত বাবুকে। তখন সে বলে উঠল, ও ও নাম আমারই। আপনার কি দরকার? আপনি একজন ম্যানেজার খুঁজছেন, তাই। বুঝছি বুঝছি, আর বলতে হবে না, বসুন। কৃতান্তবাবুর কাছে গিয়েই রোভার হঠাৎ গড়গড় করে শব্দে গর্জন করে উঠল। কৃতান্তবাবু ক্রুদ্ধ স্বরে বলল, ও কি, সঙ্গে কুকুর এনেছেন কেন? কামড়াবে নাকি? রোভারকে এক ধমক দিয়ে বসিয়ে দিলুম। সে গর্জন বন্ধ করলো বটে, কিন্তু আমাদের কাছ থেকে অনেক তফাতে গিয়ে তীক্ষ্ণ সন্নিগ্ধ চোখে কৃতান্তবাবুর মুখের পানে তাকিয়ে রইল। বিরক্তভাবে কৃতান্তবাবু বললেন, ও কুকুর টুকুর এখানে থাকলে চলবে না, ওকে এখনই তাড়িয়ে দিন। আমি বললাম, তাড়ালেও তো ও যাবে না। রোভার আমাকে ছেড়ে একদণ্ডও থাকে না। রাত্রেও ও আমার সঙ্গে ঘুমায়। রাত্রেও ও বেটা আপনার সঙ্গে ঘুমায়? কি বিপদ, কি বিপদ, বলে তিনি চিন্তিত মুখে ভাবতে লাগলেন। রোভার রাত্রে আমার সঙ্গে ঘুমাবে শুনে কৃতান্তবাবুর এতটা দুশ্চিন্তার কারণ বুঝতে পারলাম না। খানিকক্ষণ পর কৃতান্তবাবু উঠে গিয়ে বললেন, একটু বসুন, আপনার খাওয়া শোয়ার ব্যবস্থা করে আসি। তখন আমি বলে উঠলাম, সেই জন্য আপনাকে ব্যস্ত হবার দরকার নেই। আগে যে জন্য এসেছি সেই কথাই হোক। আজ আমার শরীরটা ভালো নেই, কথাবার্তা সব কাল সকালেই হবে। এই বলে কৃতান্তবাবু বেরিয়ে গেলেন। খানিক পরেই তিনি আবার ফিরে এসে বললেন, আসুন, সব প্রস্তুত। তার পিছনে পিছনে অগ্রসর হলুম। মস্ত উঠান ও অনেকগুলো সারবন্দি ঘর পেরিয়ে সিঁড়ি দিয়ে দোতলায় গিয়ে উঠলাম। বাড়ির সর্বত্রই সমান ভগ্নদশা।
ধুলো আর জঞ্জালের স্তূপ, চামচিকে আর বাদুড়ের আনাগোনা। একটা চাকর বাকর পর্যন্তও দেখা গেল না। নির্জন বাড়ি যেন খাঁ খাঁ করছে। একটা ছোট্ট ঘরে গিয়ে ঢুকলুম। সে ঘরখানা খুব বেশি নোংরা নয়। একপাশে ছোট একটা চৌকি, তার উপরে বিছানা পাতা, আর একপাশে থালায় খাবার সাজানো রয়েছে। নিতান্তবাবু বললেন, এক্ষুনি খেয়ে নিন, নইলে খাবার ঠান্ডা হয়ে যাবে। নানান কথা ভাবতে ভাবতে মাথা হেঁট করে খেতে খেতে হঠাৎ মুখ তুলে দেখি নিতান্তবাবু এক দৃষ্টিতে আমার পানে চেয়ে আছেন, আর তার ঠোঁটগত দুই চক্ষুর ভিতর থেকে যেন দুটো অগ্নিশিখা জ্বলছে। আমি মুখ তুলে তাকাতে না তাকাতেই সে আগুন নিভে গেল। মানুষের চোখ যে তেমন জ্বলতে পারে আমি তা জানতুম না। এ কি ভয়ানক! কৃতান্তবাবু বললেন, আজ তাহলে আমি আসি, খেয়ে দিয়ে আপনি শুয়ে পড়ুন। বলে যেতে যেতে আবার দাঁড়িয়ে পড়লেন এবং বলে উঠলেন, আর দেখুন, রাত্রে ও ঘরের জানলাগুলো যেন খুলবেন না। একেই তো বৃষ্টি হচ্ছে, তার উপরে। বলতে বলতে হঠাৎ থেমে গেলেন। আমি বললাম, থামলেন কেন? কি বলছিলেন বলুন না। ওধারে জানলা খুললে গোরস্থান দেখা যায়। তখন আমি বললাম, তা দেখা গেলেই বা কি, সেখানে হয়তো এমন কিছু দেখতে পারেন বা এমন সব গোলমাল শুনতে পাবেন যেগুলো রাত্রে মানুষ দেখতে বা শুনতে চায় না। আমি তাচ্ছিল্যের হাসি হাসলুম। কৃতান্তবাবু বললেন, হ্যাঁ, আর একটা কথা, আপনার ওই বিশ্রী বুলডগটাকে বেঁধে রাখবেন। কুকুর হচ্ছে অপবিত্র জীব। রাত্রে ও যে বিছানায় গিয়ে উঠবে, এটা আমি পছন্দ করি না, বুঝলেন? আমি মাথা নাড়ালাম। কৃতান্তবাবু বেরিয়ে গেলেন, কিন্তু তার শেষ ইচ্ছা আমি পূর্ণ করিনি। রাত্রে রোভার বিছানার উপরে আমার সঙ্গেই শুয়েছিল। অনেক রাত্রে দারুণ যন্ত্রণায় আমার ঘুম ভেঙে যায়। কে যেন আমার গলা টিপে ধরেছে। দুখানা লোহার মতো শক্ত হাত আমার গলার ওপর ক্রমশ বেশি জোর করে চেপে বসতে লাগলো। প্রাণ যখন যায়, আচমবিতে আমার গলার ওপর থেকে সেই মারাত্মক হাতের বাঁধন আলগা হয়ে খুলে গেল। তারপরেই ঘরময় খুব একটা ঝটাপটি ও হুড়োহুড়ির শব্দ, কিন্তু তখন সেদিকে মন দেবার আমার সময় ছিল না। গলা টিপুনির ব্যথায় তখন আমি ছটফট করছি। ব্যথা যখন একটু কমলো, ঘর তখন স্তব্ধ। তাড়াতাড়ি উঠে বসলুম। আলোটা নিভে গিয়েছিল। আবার জ্বালালুম, কিন্তু যে আমার গলা টিপে ধরেছিল ঘরের ভিতরে সেও নেই, আর বিছানার উপরে রোভারও নেই। রোভার, রোভার বলে অনেকবার ডাকলুম, কিন্তু তার কোনো সাড়া পেলুম না। হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখলুম রাত 1টা বেজে গেছে। দরজা দিয়ে বাড়ির ভিতর দিকে তাকিয়ে দেখলুম অন্ধকার যেন জমাট বেঁধে আছে। সেই অন্ধকার দেখলে প্রাণ কেমন করে ওঠে। সে অন্ধকার যেন জ্যান্ত কোনো হিংস্র জন্তুর মতো আমার ঘাড়ের উপর লাফিয়ে পড়ার জন্য প্রস্তুত হয়ে আছে। চট করে দরজাটা আবার বন্ধ করে দিলুম।
ঘরের এই দরজাটা আগেই বন্ধ করে শুয়েছিলাম, কিন্তু যে আমাকে আক্রমণ করেছিল সে তাহলে কোন পথ দিয়ে ঢুকেছিল? এদিকে ওদিকে তাকিয়ে ঘরের ভিতর আর একটা দরজা আবিষ্কার করলাম। ফেলতেই সেটা খুলে গেল এবং ভক করে একটা বিষম একটা দুর্গন্ধ এসে আমাকে যেন আচ্ছন্ন করে দিল। আলোটা তুলে ভালো করে দেখলুম, সে কি ভীষণ দৃশ্য! ঘরের মেঝেতে রাশি রাশি হাড়, মরার মাথার খুলি আর রক্তমাখা কাঁচা নাড়িভুড়ি ছড়িয়ে পড়ে আছে। একদিকে কাঁচা মরার মুন্ডও মাটির উপর হাঁ করে রয়েছে। দুম করে দরজাটা বন্ধ করে দিলুম। আমি কোন পিশাচের খপ্পরে এসে পড়েছি? আমার দম যেন বন্ধ হয়ে আসতে লাগলো। তাড়াতাড়ি ঘরের জানলাগুলো খুলে দিলাম। বাইরে আকাশ ভরা অন্ধকারকে ভিজিয়ে হুড়হুড় করে বৃষ্টি পড়ছে আর চকচক করে বিদ্যুৎ চমকাচ্ছে আর বো বো করে ঝোড়ো হাওয়া ছুটছে। আর ওটা কি? বিদ্যুতের আলোতে বেশ দেখা গেল সামনের তালগাছটার তলায় কে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে, ঠিক যেন একটা ছোট ল্যাংটা ছেলে। সে লাফিয়ে লাফিয়ে নাচছে আর গান গাইছে। কিছুক্ষণ পর গান হঠাৎ থেমে গেল, আবার বিদ্যুৎ চমকালো, কিন্তু ছেলেটাকে আর তালতলায় দেখতে পেলুম না। গাঁয়ের কোনো ঘর হারা পাগলা ছেলে নয় তো? তাই হবে হয়তো, কিন্তু সে বেয়ারা গান থামালে কি হয়? চারিদিককার সেই আঁধার সমুদ্র মতিত করে আরও কত রকমের আওয়াজ যে ঝোড়ো হাওয়ার প্রলেপের সঙ্গে ভেসে আসছে। কখনো মনে হয় একদল আতুরের শিশু প্যাঁ প্যাঁ করে কাঁদছে, কখনো শুনি আড়াল থেকে খিলখিল করে কেউ হাসছে। মাঝে মাঝে কে যেন ঝমঝম করে মল বাজিয়ে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। থেকে থেকে এক একটা আলোর আনাগোনা, আর আশেপাশে কারা যেন ছায়ার মতো সরে সরে যাচ্ছে, এবং বাগানের কোথা থেকে একটা হুলো বিড়াল একবারও না থেমে কেবল ম্যাও ম্যাও করে চলেছে। আজ কি এখানেই রাজ্যের ভূত পেট দৈত্য দানা এসে জড়ো হয়েছে? না, ভয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে। যা দেখছি, যা শুনছি, সমস্তই অলীক কল্পনা। হঠাৎ দেখি ঘরের দরজা যেন কে ঠেলছে। আমার মাথার চুলগুলো খাড়া হয়ে উঠল। জানি না দরজার ওপারে দাঁড়িয়ে কোন বিভৎস মূর্তি আমার জন্য অপেক্ষা করছে। আবার কে দরজাটা ঠেলল। আমার সমস্ত দেহ যেন পাথর হয়ে গেল। তারপরে আবার দরজার উপরে ঘন ঘন ঠেলা, এবং সঙ্গে সঙ্গে ঘেউ ঘেউ করে কুকুরের ডাক। আহ, রক্ষা পাই! এই যে আমার রোভারের ডাক। ছুটে গিয়ে দরজা খুলে দিতেই রোভার এসে এক লাফে আমার বুকের ভিতরে ঝাঁপিয়ে পড়ল। এই নির্বন্ধ ভুতুড়ে পুরীতে রোভারকে পেয়ে মনে হলো তার চেয়ে বড় আত্মীয় এই পৃথিবীতে আমার আর কেউ নেই। হঠাৎ রোভারের মুখের দিকে আমার চোখ পড়ল। তার মুখময় রক্ত লেগে রয়েছে। অবাক হয়ে ভাবছি, এমন সময় বাইরের বাগান থেকে অনেক লোকের গলা শুনতে পেলুম। জানলার ধারে গিয়ে দেখি ৬-৭টা লণ্ঠন নিয়ে ১৪-১৫ জন লোক
বাড়ির দিকে আসছে। তাদের পোশাক দেখেই বুঝলাম তারা পুলিশের লোক, এবং তাদের ভিতরেই সেই স্টেশন মাস্টারকে যখন দেখলাম তখন আর বুঝতে বিলম্ব হলো না যে তিনি নিজে থানায় খবর দিয়েছেন। মনে মনে তাকে ধন্যবাদ দিয়ে লণ্ঠনটা নিয়ে আমি ঘর থেকে বেরিয়ে পড়লাম। পুলিশের লোকেরা সিঁড়ির তলাতে ভিড় করে দাঁড়িয়ে উত্তেজিত স্বরে গোলমাল করছে। ব্যাপারটা কি? ভিড় ঠেলে ভিতরে গিয়ে দাঁড়াতেই দেখলুম জমিদার কৃতান্ত চৌধুরী কুচকুচে কালো ও লিকলেগে রোগা হাড় বের করা দেহটা সিঁড়ির তলায় ঘোরাঘুরি দিচ্ছে। তার চোখ দুটো কপালে উঠেছে, এবং সে চোখ দেখলেই বোঝা যায় কৃতান্তবাবু আর ইহালোকে বর্তমান নেই। কৃতান্তবাবুর গলা দেশে মস্ত একটা গর্ত, তার ভিতর থেকে তখনও রক্ত ঝরে ঝরে পড়ছে। এতক্ষণে বুঝলুম রোভারের মুখে রক্ত লেগে রয়েছে কেন। তাহলে এই কৃতান্ত চৌধুরী আমাকে আক্রমণ করতে গিয়েছিল। তারপর রোভার তার টুটি কামড়ে ধরে এই যাত্রা মতো তার সব লীলা খেলা শেষ করে দিয়েছে। স্টেশন মাস্টার দুই চক্ষু বিস্ফোরিত করে বললেন, কিন্তু এ কী সব অসম্ভব কাণ্ড। ইন্সপেক্টর বললেন, আপনি কি বলছেন? স্টেশন মাস্টার কৃতান্ত চৌধুরীর মৃতদেহের উপরে ঝুঁকে পড়ে ভালো করে তার মুখখানা দেখে বললেন, না, কোনো সন্দেহ নাই, এ হচ্ছে এই গাঁয়ের ভুবন বসুর লাশ। ঠিক 2.5 মাস আগে ভুবন বসু কলেরায় মারা গিয়েছে, কিন্তু তার দেহ দাহ করা হয়নি, কারণ তার লাশটা চুরি হয়ে গিয়েছিল।